বাঁশির সুর? আমি তো এর আগে এত সুন্দর সুর কখনোই শুনিনি। আমাদের রানীমা একটা বাঁশুরিয়ার প্রেমে পড়েছে। ও মা, আমার বাড়িতে পড়ি এলো কি করে? বাহ, তোমার মুখে আমার নামটা তো বেশ দারুণ শোনাচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি নিতাই। তোমাকে আমি আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না। তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই। তোকে এখানে থেকেই আমার সাথে সারা জীবন সংসার করতে হবে। রানীমা, সেই দিন নিতাইয়ের সাথে ওই রকম ব্যবহার করাটা আপনার ঠিক হয়নি। তুমি কেন আমার ভালোবাসাটা বুঝলে না নিতাই? কেন বুঝলে না? তোমার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করে না। তোমার জন্য আমি আর কতদিন না খেয়ে থাকবো বলো তো? আমার যে এখানে দম বন্ধ হয়ে আসছে। তুমি আমার বউ হয়ে আমার এই ছোট্ট ঘরে থেকে যাও না। আমাকে তোমার করে নাও না নিতাই, তোমার করে নাও। গ্রামের নাম মধুপুর। এই গ্রামে বাস করত এক বাঁশুরিয়া, যার পেশা আর নেশাই ছিল বাঁশি বাজানো। আর বাঁশি বাজিয়ে সে যে টাকা রোজগার করত, সেই টাকা দিয়ে সে তার সংসার চালাতো। গ্রামের একটি ছোট্ট কুঁড়ে ঘরে সে তার বৃদ্ধ অসুস্থ দাদিমাকে নিয়ে থাকত। তার জীবনে তার এই দাদিমা ছাড়া আর কেউ ছিল না। দাদিমা, তোমার শরীরটা এখন কেমন লাগছে বলো তো? দাদু ভাই, শরীরটা একদমই ভালো লাগছে না রে। বয়স তো আর কম হলো না, এখন তো শুধু মরার প্রহর গুনছি। উফ, দাদিমা, তোমাকে আমি কতদিন বলেছি যে আমার সামনে তুমি এসব কথা বলবে না। তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। দেখো দেখো, পাগলটা কি বলছে। ওরে পাগল ছেলে, মানুষ কি সারা জীবন বেঁচে থাকে? একদিন না একদিন আমাকে তো মরতেই হবে। আবার আবার দাদিমা, তুমি এই কথা বলছো? আমি এত কষ্ট করে টাকা রোজগার করে তোমার চিকিৎসা করাচ্ছি কি তোমার এইসব কথা শোনার জন্য? তুমি আর এইসব কথা বলবে না দাদিমা। তুমি তো ভালো করে জানো তুমি ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই। ঠিক আছে দাদু ভাই, আমি আর কিচ্ছু বলবো না। দাদিমা, তুমি চিন্তা করো না, আমি তোমায় সুস্থ করে তুলবো। তোমার চিকিৎসার জন্য আমি একটু একটু করে টাকা জমাচ্ছি। আরও কিছু টাকা জমলেই তোমাকে নিয়ে আমি শহরে চলে যাব। তোমাকে আমি শহরের বড় ডাক্তার দেখাবো, তারপর তুমি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে দাদু ভাই। আচ্ছা দাদু ভাই, এখন বল তো, আমায় কবে একটা নাত বউ এনে দিবি? তুই তো সারাদিন কাজ করে বেড়াস, আমার একা একা এই ঘরে থাকতে একদমই ভালো লাগে না। এখন এই ঘরে একটা লাল টুকটুকে বউ নিয়ে আয় তো। দাদিমা, তুমি যে কি বলো না, ঘরে বউ আনবো সময় হলে। আগে তোমাকে সুস্থ করে নেই, তারপর ঘরে বউ আনবো। ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে। আচ্ছা দাদিমা, আমি এখন বেরোচ্ছি। তুমি ঠিক মতো খেয়ে ওষুধটা খেয়ে নিও। ঠিক আছে দাদু ভাই, যা।
জোনাকি, কোথায় গেলি তোরা? এইদিকে আয় তো তাড়াতাড়ি। হ্যাঁ রানীমা, বলুন কি হয়েছে? আমার এইখানে একদমই ভালো লাগছে না। চল, আজকে পৃথিবীতে ঘুরতে যাব। সে কি রানীমা, এই দিনের বেলায় আপনি পৃথিবীতে যাবেন? এই দিনের বেলায় গেলে তো আমাদেরকে সবাই দেখে ফেলবে। কেউ দেখবে না নীলা, আর আমি হলাম এই পরিরাজ্যের পরিরানী। আমি কাউকে ভয় পাই না। তোরা চল তো আমার সাথে, কিচ্ছু হবে না। পৃথিবী থেকে ঘুরে আসলে আমার মনটাও ভালো লাগবে। চল। ঠিক আছে রানীমা, আপনি যেহেতু বলছেন তাহলে চলুন। পরিরানী তার দলবল নিয়ে বেরিয়ে পড়ল পৃথিবীতে যাওয়ার উদ্দেশ্যে। আর এইদিকে নিতাই প্রতিদিনের মতো বাঁশি বাজিয়ে গ্রামের মানুষের মনোরঞ্জন করছিল। হঠাৎ করে নিতাইয়ের বাঁশির সুর পরিরানীর কানে ভেসে এলো। আহা, এত সুন্দর বাঁশির সুর! আমি তো এর আগে এত সুন্দর সুর কখনোই শুনিনি। এই সখী, তোরা দেখ তো, কে এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছে। রানীমা, ওই তো রানীমা, ওইখানে একটা যুবক বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ রে নীলা, তুই তো ঠিকই বলেছিস। ওই তো, ওইখানেই তো বাঁশি বাজাচ্ছে। চল তো ওখানে, আমি আরো কাছ থেকে ওই যুবকের বাঁশির সুর শুনতে চাই। পরিরানী তার সঙ্গীদেরকে নিয়ে একটা গাছের পেছনে লুকিয়ে নিতাইয়ের বাঁশির সুর শুনছিল। রানীমা, বাঁশি বাজানো তো শেষ। আর কতক্ষণ থাকবেন এখানে? এখন চলুন এখান থেকে, কেউ দেখে ফেলবে। নীলা, আমার তো এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে ওই যুবকের বাঁশির সুর সারাটা জীবন শুনে যাই। তোরা একটু খোঁজ নিয়ে দেখ তো, কে এই যুবক আর ওর বাড়ি বা কোথায়। ঠিক আছে রানীমা, ঠিক আছে, আমি আপনাকে খোঁজ খবর নিয়ে জানাবো। কিন্তু তার আগে এখন এখান থেকে চলুন, আমার খুব ভয় করছে। ঠিক আছে, চল নীলা। এই বলে পরিরানী তার সঙ্গীদেরকে নিয়ে তাদের রাজ্যে ফিরে গেল। রানীমা, কিছুদিন ধরেই দেখছি আপনি অন্যমনস্ক হয়ে আছেন। আবার দেখছি আপনি একা একা হাসছেন। আপনার কি হয়েছে রানীমা? আরে কবিতা, আমাদের রানীমার কি হয়েছে তা কি তুই বুঝতে পারছিস না? আমাদের রানীমা প্রেমে পড়েছে। কি? তুই এসব কি বলছিস নীলা? আমাদের রানীমা প্রেমে পড়েছে? হ্যাঁ রে হ্যাঁ, আমাদের রানীমা একটা বাঁশুরিয়ার প্রেমে পড়েছে। তাই তো রানীমার আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। কি যে বলিস না নীলা, আমি কারো প্রেমে টেমে পড়িনি। হয়েছে রানীমা, হয়েছে। আপনি তো লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছেন। আপনার মুখ দেখে বুঝতে পারছি আপনি ওই বাঁশুরিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তাই নাকি রে? তা এতই যখন বুঝতে পারছিস,
তাহলে আজই ওই বাঁশুরিয়াকে আমাদের এই রাজ্যে আনার ব্যবস্থা কর। ঠিক আছে রানীমা, আমি আজই ওই বাঁশুরিয়াকে আমাদের এই রাজ্যে নিয়ে আসব। কিন্তু নীলা, তুই ওকে কিভাবে আমাদের এই রাজ্যে নিয়ে আসবি? ও কি আসতে রাজি হবে? রানীমা, ওটা আপনি আমার উপর ছেড়ে দিন। ওই বাঁশুরিয়াকে যেভাবেই হোক আমাদের এই পরিরাজ্যে নিয়ে আসব। ঠিক আছে নীলা, যা। ও মা, আমার বাড়িতে পড়ে এলো কি করে? দাদিমা, ও দাদিমা, তাড়াতাড়ি বাহিরে আসো। নিতাই, তুমি আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। তাহলে তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি তোমাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য। প্রস্তাব? কিসের প্রস্তাব? দাঁড়াও নিতাই, আমি তোমাকে বলছি। তুমি এত ঘাবড়িও না। আমাদের রাজ্যের পরিরানীর তোমার বাঁশির সুর খুব ভালো লেগেছে, তাই উনি আমাকে এখানে পাঠিয়েছেন। তোমাকে 3 দিনের জন্য আমাদের রাজ্যে যেতে হবে, আর আমাদের রানীকে বাঁশি বাজিয়ে শোনাতে হবে। আর এর বিনিময়ে তুমি পাবে বিপুল পরিমাণের অর্থ আর স্বর্ণ। এইবার বলো তো নিতাই, তুমি কি আমাদের এই প্রস্তাবে রাজি আছো? না না নিতাই, তুই এই পরীর কথা শুনিস না। আমি তোকে কোথাও যেতে দেব না। দেখুন, আমি নিতাইকে জোরপূর্বক নিতে আসিনি। আচ্ছা, আপনি যেহেতু না করছেন, তাহলে আমি চলে যাচ্ছি। না না নীলপরি, তুমি যেও না। আমি তোমার এই প্রস্তাবে রাজি আছি। আর তুমি আমার দাদিমার কথায় কিছু মনে করো না। ঠিক আছে নিতাই। যাক, বিধাতা এতদিন পর আমার মুখের দিকে তাকিয়েছে। এত বড় প্রস্তাব কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। কিছু টাকা আর স্বর্ণলঙ্কার পেলে আমার দাদিমাকে ভালো একটা ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবো। আমি জানতাম নিতাই, তুমি কিছুতেই আমার প্রস্তাব প্রত্যাখ্যান করবে না, কারণ তোমার যে অনেক টাকার প্রয়োজন। নিতাই, তুই আমাকে এইভাবে একা রেখে যাস না দাদু ভাই, যাস না। আরে দাদিমা, তুমি শুধু শুধু চিন্তা করো না। মাত্র 3টা দিনেরই তো ব্যাপার, তারপর তো আমি চলেই আসব। আর তাছাড়া আমি তো কাজের উদ্দেশ্যেই যাচ্ছি। তুমি মন খারাপ করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। নীলপরি, চলো, আমাকে নিয়ে চলো তোমাদের রাজ্যে। ঠিক আছে নিতাই, চলো। রানীমা, এই যে দেখুন, আমি কাকে নিয়ে এসেছি। আরে নীলা, তুই তো সত্যি সত্যি ওকে নিয়ে এসেছিস। বাহ নীলা, বাহ! আজকে তুই যা চাবি আমি তোকে তাই দেব। বল বল, তোর কি চাই? রানীমা, আমার উপহারের কথা পরে চিন্তা করবেন। আগে নিতাইয়ের সাথে কথা বলুন, আমি আসছি এখন। এই বলে নীলা সেখান থেকে চলে যায়। নিতাই, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না পরিজানি, না, আমার আসতে কোনো কষ্ট হয়নি। নিতাই, তুমি আমাকে পরিরানী বলে ডাকবে না। আজকে থেকে তুমি আমার নাম ধরে ডাকবে। আমাকে তুমি মিতালি বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে মিতালি। বাহ, তোমার মুখে আমার নামটা তো বেশ দারুণ শোনাচ্ছে।
আচ্ছা নিতাই, নীলা কি তোমাকে বলেছে আমি তোমাকে এখানে কেন ডেকেছি? হ্যাঁ মিতালি, নীলা আমাকে সব কিছু বলেছে। তুমি আমাকে 3 দিনের জন্য এখানে ডেকেছো। আমার বাঁশির সুর নাকি তোমার খুব পছন্দ হয়েছে, তাই। হ্যাঁ নিতাই, নীলা ঠিকই বলেছে। আসলে তোমার বাঁশির সুর আমার খুব ভালো লেগেছে। আর তোমার বাঁশির সুর শোনার পর থেকে আমার একদমই ভালো লাগছিল না, ইচ্ছে করছিল আবারও শুনতে। তাই তো আমি নীলাকে পাঠিয়ে দিয়েছিলাম তোমাকে এখানে নিয়ে আসার জন্য। ঠিক আছে মিতালি, তুমি চিন্তা করো না। আমি যে 3 দিন এখানে থাকবো, ওই 3 দিন তোমাকে মন ভরে বাঁশি বাজিয়ে শোনাবো। তোমার কথা শুনে খুব ভালো লাগলো নিতাই। আচ্ছা, তুমি এখন কিছু সময় বিশ্রাম নাও, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছো। আমি না হয় তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে মিতালি। নীলা, আজকে আমি অনেক খুশি, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোর জন্য। রানীমা, আপনাকে খুশি করাই তো আমার ধর্ম। আর তাছাড়া আপনি খুশি থাকলে আমাদের এই পুরো রাজ্য খুশি। সত্যি নীলা, আমি ওই বাঁশুড়িয়াকে অনেকটা ভালোবেসে ফেলেছি। কি করব, ওকে কি আজকেই সব বলে দেব? না রানীমা, না, আজ না, আরও 2টা দিন যাক, তারপর বলবেন। আর এই 2টা দিন ওর সেবা যত্ন করে ওর মন জয় করে নেবেন। হ্যাঁ নীলা, এইটা তুই ঠিকই বলেছিস। আগে ওর মন জয় করতে হবে, তারপর ওকে মনের কথা বলতে হবে। নিতাই, এই নাও, খেয়ে নাও। তোমার জন্য আমি নিজে এই খাবারগুলো তৈরি করেছি। সে কি মিতালি, তুমি আমার জন্য এত কষ্ট করতে গেলে কেন? তোমার জন্য কষ্ট করব না তো কার জন্য কষ্ট করব বলো তো? মানে কিছুই না। তুমি আমাদের রাজ্যে এই প্রথম এসেছো, তাই তোমার জন্য এতটুকু আয়োজন তো কিছুই না। নাও, এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো। খাবার দাবার খেয়ে আমাকে কিন্তু বাঁশি বাজিয়ে শোনাবে। ঠিক আছে, তোমাকে বাঁশি বাজিয়ে শোনানোর জন্যই তো আমি এখানে এসেছি। নিতাইকে মহাযত্নে খাবার দাবার খাওয়ানোর পর পরীরানী নিতাইকে নিয়ে মহলের বাহিরে চলে এলো। নিতাই, তুমি চুপ করে আছো কেন? নাও, বাজাও তোমার বাঁশি। আমি তোমার বাঁশির সুর শুনতে চাই। বাঁশি তো বাজাবো, কিন্তু তুমি আমাকে এখানে এনেছো কেন? বাঁশি তো মহলেও বাজানো যেত, আর মহলে বাজালে তো সবাই শুনতে পেত। হ্যাঁ, সবাই শুনতে পেত। এর জন্যই তো আমি তোমাকে এইখানে এনেছি, কারণ তোমার ওই মধুর বাঁশির সুর আমি একাই শুনতে চাই। এত সুন্দর সুর আমি আর কাউকে শুনতে দিব না। তুমি শুরু করো তো, বাজাও তোমার বাঁশি। ঠিক আছে মিতালি, বাজাচ্ছি। এই বলে নিতাই বাঁশি বাজানো শুরু করলো। আহা, কি সুন্দর তোমার বাঁশির সুর! কত সুন্দর করে তুমি বাঁশি বাজাও। ইচ্ছে করে সারাটা জীবন তোমার বাঁশির সুর শুনে যাই। সারাটা জীবন কিভাবে শুনবে? আমি তো এসেছি মাত্র 3 দিনের জন্য। ওহ,
হ্যাঁ, তাই তো। আচ্ছা, আগে এই 3 দিন মনের মতো তোমার বাঁশির সুর শুনি, তারপর পরেরটা পরে দেখা যাবে। নাও, আবার শুরু করো। দেখতে দেখতে কেটে যাচ্ছে 3টি দিন। পরিরানী দিন রাত নিতাইয়ের পাশে বসে তার বাঁশির সুর শুনছিল আর তাকে মন ভরে দেখছিল। রানীমা, 3 দিন তো হয়ে গেল, নিতাইয়ের যাওয়ারও তো সময় হয়ে গেছে। আপনি আজই আপনার মনের কথা বলে ফেলুন। ঠিক আছে নীলা, আমি আজই ওকে আমার মনের কথা বলে দেব। কিন্তু নীলা, আমার খুব লজ্জা করছে। রানীমা, লজ্জা পেলে তো আর হবে না, আপনাকে তো বলতেই হবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ রে, তোর কি মনে হয়, ও কি রাজি হবে? রানীমা, আমার তো মনে হচ্ছে সে রাজি হয়ে যাবে। আমাদের এত সুন্দর পরিরানীকে ওই বাঁশুড়িয়া ফিরিয়ে দিতে পারবেই না। কি যে বলিস না তুই। আচ্ছা, আমি যাচ্ছি। নিতাই, তোমাকে অনেক দিন ধরেই ভাবছিলাম একটা কথা বলবো, কিন্তু বলা হয়নি। কি কথা মিতালি? আজই বলে ফেলো, কালকে তো আমি চলে যাব। আসলে তোমাকে কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে বলে ফেলো না, এত সংকোচ বোধ করো না তো। আমি তো তোমার বন্ধুরই মতো, বলো তো এখন। আচ্ছা ঠিক আছে, বলছি। আর শোনো নিতাই, আমি কিন্তু এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোমাকে আমি সোজাসুজি বলে দিচ্ছি, আমি তোমাকে অনেক ভালোবাসি নিতাই। যেদিন প্রথম তোমার বাঁশির সুর শুনেছিলাম, সেই দিনই আমি তোমার প্রেমে পড়েছিলাম। তাই তো আমি নীলাকে পাঠিয়ে তোমাকে এখানে এনেছি। মিতালি, তুমি এসব কি বলছো? দেখো মিতালি, তুমি আমার সাথে ঠাট্টা করো না। নিতাই, আমার কথাগুলো তোমার কাছে ঠাট্টা মনে হলো? আমি সত্যি বলছি নিতাই, আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু মিতালি, আমি তো তোমাকে ভালোবাসি না। আমি তো শুধু তোমাকে এতদিন বন্ধুর মতোই জেনেছি। নিতাই, না, তুমি এ কথা বলো না। এতদিন আমাকে বন্ধু ভেবেছো তো কি হয়েছে? এখন আমাকে তোমার সঙ্গিনী করে নাও। আমি তোমার বউ হতে চাই। না মিতালি, না, এটা সম্ভব না। আমি তোমাকে বউ করতে পারবো না। কেন সম্ভব না নিতাই? আমার মধ্যে কি কমতি আছে? মিতালি, তোমার মধ্যে কোনো কিছুর কমতি নেই। তুমি চাইলেই তোমাদের রাজ্যের কাউকে বিয়ে করতে পারবে, কিন্তু আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা। না নিতাই, না, তুমি আমার অনুভূতিটাকে একটু বোঝার চেষ্টা করো। উফ, তোমাকে আমি আর কতবার বলবো, আমি তোমাকে ভালোবাসি না। তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই। তুমি আমাকে কালকেই পৃথিবীতে পাঠিয়ে দেবে। আমি আর এখানে থাকবো না। এই, তুই কার সাথে রাগ দেখিয়ে কথা বলছিস? আমি বুঝে গেছি, আমার অনুভূতির কোনো মূল্য নেই তোর কাছে। এতদিন তোর সাথে একটু ভালো ব্যবহার করেছি বলে তুই মাথায় উঠে গেছিস। আজকে থেকে তুই আমার খারাপ রূপটাই দেখবি। যা, তোকে আমায় ভালোবাসতে হবে না। আমি যখন একবার বলেছি তোকে বিয়ে করব, তখন আমি তোকেই বিয়ে করব। পরিরানীর কর্কশ কণ্ঠ শুনে বাকি পরীরাও সেখানে চলে আসে, আর পরিস্থিতি অনেকটা অস্বাভাবিক হয়ে যায়। ছি মিতালি, এ কি তোমার ব্যবহার? এই নাকি তুমি আমাকে ভালোবাসো? এটাই কি তোমার ভালোবাসার নমুনা? ছি! হ্যাঁ, এটাই আমার ভালোবাসা। তোকে তো আমি ভালোভাবেই বলেছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথার দামই দিলি না।
এই জগতে ভালো ব্যবহারের কোনো দামই নেই, তাই তো আমি খারাপ হতে বাধ্য হলাম। এর জন্য তুমি আমার সাথে এই রকম ব্যবহার করবে? আমি আর এইখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমি এক্ষুনি চলে যাব। চলে যাবি? তোকে কে পৃথিবীতে দিয়ে আসবে শুনি? তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। আর কিছুদিনের মধ্যেই আমি তোকে বিয়ে করব। তোকে এখানে থেকেই আমার সাথে সারা জীবন সংসার করতে হবে। না, আমি কিছুতেই এখানে থাকতে পারবো না। আর তোমাকে বিয়ে করা তো দূরের কথা, তুমি আমাকে ধোঁকা দিয়ে এখানে এনেছো। যেতে দাও আমাকে। রানীমা, থাক না রানীমা, ওকে যেতে দিন। জোর করে তো আর কোনো কিছু হয় না। চুপ থাক কবিতা, তোর সাহস কি করে হলো এই কথা বলার? আর একটা কথাও বলবি না। চল সবাই এখান থেকে। আজ থেকে ও আমাদের এই রাজ্যেই থাকবে, আর খুব শীঘ্রই আমি ওকে বিয়ে করব। এই বলে পরী রানী আর বাকি সবাই সেখান থেকে চলে যায়, আর নিতাই কান্নায় ভেঙে পড়ে। হায় আল্লাহ, এ কি হলো? আমি এখন কি করব? আমি কি আর কোনো দিনও পৃথিবীতে যেতে পারবো না? সারাতে জীবনকে আমাকে এখানে বন্দি থাকতে হবে। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়, আর এইদিকে নিতাই রাগে অভিমানে খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয়। রানীমা, সেই দিন নিতাইয়ের সাথে ওই রকম ব্যবহার করাটা আপনার ঠিক হয়নি। ও তো এখন খাবার দাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। এখন যদিও অসুস্থ হয়ে পড়ে তাহলে কি করবেন? কি করব নীলা? সেই দিন তো ওকে আমি কতবার বোঝানোর চেষ্টা করলাম যে আমি ওকে কতটা ভালোবাসি, কিন্তু ও তো কিছুতেই বুঝলো না। এর জন্যই তো আমি বাধ্য হয়ে ওর সাথে ওই রকম ব্যবহার করেছি। আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। রানীমা, আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন কি করবেন? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন একটা কাজ করুন, খাবার নিয়ে ওর কাছে যান, ওকে খাইয়ে দিয়ে আসুন। এতদিন না খেয়ে থাকলে তো ও অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে নীলা, আমি এক্ষুনি যাচ্ছি ওর জন্য খাবার নিয়ে। পরিরানী নিতাইয়ের জন্য খাবার নিয়ে তার কক্ষে এলো। এ কি, তুমি এখানে কেন এসেছো? যাও, এখান থেকে চলে যাও। নিতাই, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এইভাবে না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। নাও, এই খাবারটা খেয়ে নাও। না, আমি খাবো না। আমি অসুস্থ হলে তোমার কি? তুমি যাও এখান থেকে। নিতাই, তুমি এইভাবে জেদ করো না। তোমার কিছু হলে যে আমি বাঁচবো না। খেয়ে নাও, আমি খুব যত্ন করে তোমার জন্য খাবারটা এনেছি। না, এই খাবার কিছুতেই আমার গলা দিয়ে নামবে না। সেদিন তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলে, তাহলে এখন কেন ভালোবাসা দেখাচ্ছ? নিতাই, আমি সেদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। এর জন্য তুমি আমাকে মাফ করে দাও। সেই দিন তুমি যতটা কষ্ট পেয়েছিলে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট আমি পেয়েছিলাম। তুমি কেন আমার ভালোবাসাটা বুঝলে না নিতাই? কেন বুঝলে না? মিতালি, তুমি কান্না করো না। আমি বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি আমার অবস্থাটাও বোঝার চেষ্টা করো। তোমার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করে না। না না নিতাই, তুমি ও কথা বলো না। আমি যে তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না। আমাকে তোমার করে নাও না নিতাই, তোমার করে নাও।
তুমি চিন্তা করো না, আমাদের বিয়ে হয়ে গেলেই আমার প্রতি তোমারও ভালোবাসা জাগবে। না মিতালি, না, এটা হতে পারে না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমাকে তুমি যেতে দাও। আমার যে আর এই বন্দি জীবন ভালো লাগছে না। না নিতাই, না, তুমি এভাবে বলো না। আমাকে যে তোমায় বিয়ে করতেই হবে। দরকার হলে আমি তোমাকে জোর করে বিয়ে করব, তারপরও আমি তোমাকেই বিয়ে করব, তোমাকেই বিয়ে করব। এই বলে পরীরানী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। হায় আল্লাহ, আমি কোথায় আটকে গেলাম? আমার যে এখানে দম বন্ধ হয়ে আসছে। নিতাই, তুমি এভাবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। আরে কবিতা, তুমি এখানে? কিচ্ছু ঠিক হবে না কবিতা, কিচ্ছু ঠিক হবে না। আমি বুঝে গেছি, আমি এখান থেকে কোনো দিনও মুক্তি পাবো না। শান্ত হও নিতাই, শান্ত হও, তুমি মুক্তি পাবে। আর তোমাকে এখান থেকে মুক্ত আমি করব। কি? তুমি আমায় মুক্ত করবে? কিন্তু কিভাবে? তুমি কি সত্যি পারবে আমাকে মুক্ত করতে? হ্যাঁ নিতাই, আমি পারবো তোমাকে মুক্ত করতে, কিন্তু তোমাকে মুক্ত করতে হলে আমার পরীরানীর ওই জাদুর লাঠিটা দরকার। কিন্তু কবিতা, মিতালের হাতে ওই জাদুর লাঠি তুমি কিভাবে আনবে? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি আজই পরীরানীর জাদু লাঠি এনে তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেব। তোমার এই কষ্ট যে আমি আর দেখতে পারছি না। ঠিক আছে কবিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হয়েছে নিতাই, আর ধন্যবাদ দিতে হবে না। এখন লক্ষ্মী ছেলের মতো ওই খাবারটা খেয়ে নাও তো। না কবিতা, আমি খাবো না। একেবারে বাড়ি গিয়ে তারপর আমি খাবো। না নিতাই, তোমাকে এক্ষুনি খেতে হবে। তোমার জন্য আমি আর কতদিন না খেয়ে থাকবো বলো তো? তুমি এটা কি বললে কবিতা? তুমি আমার জন্য এতদিন না খেয়ে আছো? হ্যাঁ, এই তো বুঝেছো। এখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো। ঠিক আছে কবিতা, আমি এক্ষুনি খাচ্ছি। এই বলে নিতাই কবিতার কথায় খাবার খেয়ে নিল। আর কবিতা পরীরানীর কক্ষে ঢুকে তার জাদুর লাঠিটা নিয়ে নিল। তারপর কবিতা নিতাইকে নিয়ে পৃথিবীতে চলে গেল। আজ কতদিন হয়ে গেল, আমার দাদু ভাইটা এখনো বাড়িতে ফিরল না। ওই দুষ্টু পরী কি আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি করলো? হায় আল্লাহ, আমি এখন কি করব? কোথায় যাব? আমার নাতিকে ফিরিয়ে আনবো কি করে? দাদু ভাই, তুই ফিরে এসেছিস? আমি তো তোর চিন্তায় মরেই যাচ্ছিলাম। তোর এত দেরি হলো কেন দাদু ভাই? দাদিমা, সে অনেক ঘটনা ঘটে গেছে, সবকিছু তোমায় পরে খুলে বলবো। তবে আজ এই কবিতা না থাকলে আমি হয়তো কখনোই ফিরে আসতে পারতাম না। কবিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। নিতাই, তোমাকে সব বিপদ থেকে রক্ষা করাই তো আমার দায়িত্ব। মানে কিছুই না নিতাই, তুমি ভালো থেকো, আমি চলে যাচ্ছি। কবিতা, তুমি তো আমাকে মুক্ত করে বিপদে পড়ে গেলে। এখন ওই রাজ্যে ফিরে গেলে ওই পরীরানী তোমার কোনো ক্ষতি করবে না? ক্ষতি তো করবেই নিতাই, হয়তো আমাকে সারা জীবন বন্দি করেও রাখতে পারে, কিন্তু ওখানে যাওয়া ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না নিতাই, তুমি ভালো থাকো। কবিতা, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলি।
কি বলবে নিতাই, বলো। তুমি আমার বউ হয়ে আমার এই ছোট্ট ঘরে থেকে যাও না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমি জানি তুমিও মনে মনে আমাকে পছন্দ করো। ঠিক আছে নিতাই, আমি তোমার বউ হয়ে থেকে যাব। আমি তো এতদিন তোমার এই কথার অপেক্ষায় ছিলাম। ঠিক আছে কবিতা। দাদিমা, তোমার কি বউ পছন্দ হয়েছে? হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ পছন্দ হয়েছে। এত সুন্দর লাল টুকটুকে বউ পেয়ে আমাকে আবার ভুলে যাস না। ঠিক আছে দাদিমা। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।